আমি মাঝে মাঝে নিজের সাথে কিছু এক্সপেরিমেন্ট করি, নিজেকে একটু পরীক্ষা নিরীক্ষা করি। আমার মনে হয় যে এই পৃথিবীতে, মানে এই জীবন দশা, যে পৃথিবী তো আমার কাছে ততক্ষণ রিলেভেন্ট যতক্ষণ আমি বেঁচে আছি, তাই না? তারপর তো পৃথিবী আমার কাছে রিলেভেন্ট না। তো আমার কাছে মনে হয় যে অনেক কিছু দেখার আছে, তবে সব থেকে বেশি মনোযোগের সঙ্গে দেখার আছে আমাকে, বা তোমাকে। কারণ যা কিছু তুমি আমি দেখি, শুনি, বলি, সব ভেতর থেকে আসে, অথবা বাইরে থেকে ভেতরে যায়। মানে এইটাই হচ্ছে আদর্শ। তুমি তাতে যেই হও, যে মতাদর্শেরই হও। আবার এখান থেকে আমরা যেটা দেখি বা শুনি, এখান থেকে যে কথাগুলো বের হয়, ব্যাপারটা খুবই জটিল। এবং আমরা যে অনেক সময় আমাদের নিজস্ব মতামতের উপরে একেবারে কনফিডেন্ট থাকি যে আমি এটা বুঝেছি, এটাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তুমি কালার ব্লাইন্ড, কিছু রং তুমি দেখো না। তো তুমি একটা জিনিসকে দেখছো সবুজ, আসলে হয়তো সেটা হলুদ। তোমার চোখ তোমার ব্রেইনকে বলছে সবুজ, কিন্তু আরেকজনের চোখ ওটাকে বলছে হলুদ। তুমি সবুজ মনে করে চলে গেছো, সে হলুদ শিওর হয়ে, নিশ্চিত হয়ে চলে গেছে। কে সঠিক আর কে ভুল? এই ধরো তোমার শরীরে একটা সমস্যা হয়েছে, তোমার জিহ্বায় স্বাদ নেই। হঠাৎ করে দেখবা যে মিষ্টি আর মিষ্টি লাগছে না, সাধারণ খাবারটা তেতো হয়ে যাচ্ছে। তোমার জিহ্বা তোমাকে যে তথ্যগুলো দিচ্ছে, সব ভুলভাল দিচ্ছে। আমাদের আহ, শরীরের যে চর্মগ্রন্থি, যেটা থেকে আমরা বাইরের বেশিরভাগ তথ্য পেয়ে থাকি, এই চামড়াটা, এ অনেক সময় অনেক রকম তথ্য দেয়। আমরা আমাদের প্রত্যেকের তথ্যগুলোকে খুব বিশ্বাস করি এবং তার মনে করি জীবনটা এরকম। যেমন একটা কুকুরের চোখে সম্ভবত টেপেটাম নামে কি একটা রঞ্জক পদার্থ থাকে, যার জন্য রাত্রেবেলায় তার চোখ জ্বলে এবং রাতে অন্যরকম দেখে। বাঘ পৃথিবীটাকে একরকম করে দেখে, আমি দেখি না। কে সত্য? বাঘ যেভাবে দেখছে ওটা রাইট, নাকি আমি যেভাবে দেখছি ওটা রাইট? এখন যেহেতু পৃথিবী শাসন করি আমরা মানুষ, তাই আমার কথাই চলে। কিন্তু যদি বিচারে যাই, তাহলে কে সঠিক বলা খুব দুষ্কর। কারণ এক একজন এক একভাবে জীবনটাকে উপভোগ করে। এমনকি আমি গতকাল যে তথ্যের উপর ডিসিশন নিয়েছিলাম, আজকে একই তথ্যের উপর অন্য ডিসিশন নিচ্ছি। তাই আমাকে তথ্য প্রদানকারী কর্মকর্তা যারা আছেন, চোখ, নাক, জিহ্বা, চামড়া, তাই না, এই যে তথ্য প্রদানকারী কর্মকর্তা, এরা কিন্তু অনেক ভুলভাল তথ্য দেয়। সেই ভুলভাল তথ্যগুলো ব্রেইন প্রসেস করে। ব্রেইন কিন্তু নিজস্ব ভাবতে, মানে ভাবনা চিন্তা বিচার করতে পারে না। ওকে যে তথ্য দেওয়া হয় ও তাই বলে। এখন আমার চোখে বালি গেছে, আমি ওকে যা তথ্য দেব তাই অ্যানালাইজ করবে এবং তার উপর ভিত্তি করে ডিসিশন নিয়ে মনকে জানিয়ে দেবে। ধরা যাক আমি একজন মানুষ, একটা মেয়ে, আমি তাকে খুব ভালোবাসি, কারণ সে আমাকে, আমি যা চাই তাই সে দিয়েছে। কিন্তু আরেকজন পুরুষ ওই মেয়েটাকে একেবারে বলা যায় মারতে চায়। কেন? কারণ সে পায়নি। একই মেয়ে মানুষ, কিন্তু একজন ভালোবাসছে জীবন দিয়ে, আর একজন পাচ্ছে না। তাহলে দুইজনের মন দুইজনকে দুই রকমের তথ্য দিয়েছে। কেন তথ্য দিল দুই রকমের? সুতরাং আমাদের নিজেদেরকে নিয়ে অনেক গবেষণার প্রয়োজন আছে, যে আমি যে সিদ্ধান্তগুলো নিয়ে চলি বা সঠিক বলে মনে করি, যার উপর আমার সব সিদ্ধান্ত, কর্ম নির্ভর করে, আসলে এই তথ্যগুলো যে আসছে, তথ্যগুলোর সঠিকতা কতটুকু, এগুলো কতটুকু রাইট। তো আমি মাঝে মাঝে নিজেকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি। তো অনেক এক্সপেরিমেন্ট করি, সব হয়তো এখন বলতে পারবো না। আমি 3টে এক্সপেরিমেন্টের কথা বলি। একবার আমি
গান শোনা বন্ধ করে দিছিলাম, যে আমি কারো গান শুনবো না, অন্য কারো গান আমি শুনবো না। যে অন্য কারো গান আমি শুনবো না, আমি কারো গান গাইবো না, মানে মানুষ গুনগুন করে গান করে না, ওইটা আমি করব না। দেখি আর কি ফলাফল কি হয়, মন মন কি করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, মাঝে মাঝে মনের খেয়ালে ভুল করে গেয়ে উঠি, আবার মনে পড়ে যে না, অন্যের গান গাইবো না, যত সুন্দর হোক গাইবো না, ওটা আমার কথা না, আমার সুর করা না, আমার সঙ্গে ওর সংশ্লিষ্টতা নেই, আমি ওটা করবো না, অন্যের জিনিস করবো না। 7 দিন 8 দিন পরে আমি দেখলাম যে আমার ভেতর থেকে গানের মতো করে কথা আসছে এবং তাতে সুর হচ্ছে। আমার অজান্তে ওটা মন নিজে নিজে গান বানাচ্ছে, নিজে নিজে সুর করছে। তা আমি একটা গান ওর কোথার ওর মনের মতো করে লিখলাম, ওই রকম করে একটা সুর করলাম, যেহেতু আমার একটু ধারণা আছে মিউজিক সম্পর্কে। দেখলাম যে একটা গান হয়ে গেছে, আমার একেবারে আমার গান, আমার লেখা, আমার সুর করা, আমার গাওয়া। এই কাজটা মন গত 35 বছরে করেনি, কারণ আমি তাকে স্পেসটা দেইনি। আমি তাকে সবসময় ও যা খেতে চেয়েছে তাই খাওয়াইছি, ও গান শুনতে চেয়েছে, সঙ্গে সঙ্গে মোবাইলে একটা গান চালাই দিছি, বা অন্য কারো গান গেয়ে নিজেকে প্রশান্তি দিয়েছি, গর্ববোধ করেছি অমুকের গান আমি গাইতে পারি। কিন্তু আমার নিজস্ব বলতে কিছু নাই। যখনই মনকে চাপ দিলাম, বললাম যে তোকে আর কিছু দেবো না, অন্য কারো গান তোকে দেবো না, তুই যদি পারিস তুই নিজে বানায় খা, ও কিন্তু বানিয়ে ফেলেছে। এটা একটা ব্যাপার। আর একটা এক্সপেরিমেন্ট হচ্ছে যে আমি একবার খুব কম খাওয়া শুরু করলাম, মানে 24 ঘন্টায় একবার, আজকে সকালে খাবো, কালকে সকালে খাবো। আমি দেখতে চাচ্ছিলাম যে আমার শরীর কি করে, আর শরীরের সাথে তাল মিলিয়ে মন কি করে, কি করে আমার মনের মধ্যে কি চলে। তো একটা এক্সপেরিমেন্ট শুরু করলে তার বুঝতে একটু সময় দরকার। তো কিছুদিন করার পরে আমি দেখলাম, প্রথমে খুব শরীর খুব মোড়ামুড়ি করেছে, খাবার দাও খাবার দাও খাবার দাও, মনও অস্থির হয়ে গেছে। কিন্তু কয়েকদিন চাওয়ার পরে যখন ও দেখছে যে ওর কথা আমি একেবারে গায়ে লাগাচ্ছি না, তখন শরীর এবং মন খুব অদ্ভুত একটা কাজ করেছিল। নাম্বার ওয়ান, শরীর খাবার কথা মনেই করতো না 24 ঘন্টার আগে, ঠিক 24 ঘন্টা পরেও খেতে চাইতো। নাম্বার টু হচ্ছে, আমার মন যেটা করলো, মন যেহেতু খাবারের দিক থেকে তার মনোযোগ সরিয়ে নিতে হবে, আমি তখন দেখলাম যে আমার মন, আমার বলতে হচ্ছে না, মন নিজে নিজে খুব সাধারণ সাধারণ বিষয়ের দিকেও খুবই মনোযোগী হয়েছে, খুব সূক্ষ্ম বিচার তার হয়েছে, কনসেন্ট্রেশন বেড়ে গেছে। সেটা নিজের কর্ম হোক, পড়াশোনা হোক, আর নিজের ব্যক্তিগত জীবন ধারণ হোক, যাই হোক, মন সবকিছু খুব ক্লিয়ার দেখতে পাচ্ছে আগের থেকে। কারণ শরীর খাবার পাচ্ছে না, শরীরের ইন্দ্রিয়গুলোর কোনো কাজ নেই, মনও চাপমুক্ত। তখন মন ভাবলো আমি কি করি, কোন দিকে মনোযোগ দিব। তখন ও প্রত্যেকটা বিষয়কে খুব সূক্ষ্মভাবে দিই, কারণ ওর তো সময় কাটাতে হবে। মনের মনোযোগ শক্তি বেড়ে গেল। এটা একটা আমার আহ, খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমি বুঝতে পারলাম যে আসলে মাঝে শরীরকে একটু আহ্লাদ কম দিতে হয়। শরীরকে আহ্লাদ কম দিলে নিজের ভিতরের অন্য শক্তিগুলো বাড়ে। কিন্তু আমরা কখনো এই মানে সাধারণত এই ধরনের চিন্তা করি না। শরীর খেতে চাচ্ছে, ওকে খাওয়াচ্ছি, না খেতে চাইলেও খাওয়াচ্ছি, আননেসেসারি খাবার যা আদৌ কোনো প্রয়োজন নেই কিন্তু খাওয়াচ্ছি। এটা একটা ব্যাপার। আর একটা খুব বড় এক্সপেরিমেন্ট আমার জন্য ছিল, যেটা খুবই কষ্ট হয়েছিল, এবং অনেকের চোখে আমি খারাপ হয়ে গেছিলাম এক্সপেরিমেন্টটা করতে গিয়ে, এখনো খারাপ আছি। তা হচ্ছে আমি নিজেকে বন্ধুহীন করে দিয়েছিলাম। আমার কোনো বন্ধুর সাথে আমি যোগাযোগ করতাম না,
নট অ্যাট অল। দেখা করতাম না, কথা বলতাম না, মেসেজ দিতাম না, কল দিতাম না, অনেক সময় ধরলে রিসিভ করতাম না, ফোন দিচ্ছে আমি রিসিভ করতেছি না। এমনকি রাস্তায় চলতে চলতে দেখা হয়েছে, আমি অন্য দিক থেকে চলে গেছি। ইচ্ছা করে নিজেকে আমি একাকী করে দিয়েছি। এতে আমার অনেক সমস্যা হয়েছে। আমি সামাজিকভাবে একা হয়ে গেছি। একা চলা অনেক সময় খুব কষ্টের। অনেক সময় অনেক বিপদেও পড়তে হয়। সঙ্গী থাকা ভালো, কিন্তু আমি ওটা করেছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম যে এই জগতে আমি একা আসছি এবং একা চলে যাব। জীবনের তীব্রতর অনুভূতিগুলো সব আমার একার। আমার মনের মধ্যে, আমার শরীরের মধ্যে আমি একা। সবখানে যখন আমি একা, তো আমি একটু রিয়েল লাইফেও একা হয়ে থাকি। কি হয় দেখি। আমার জীবনের যত বড় পাওয়াগুলো এই একা থেকে হয়েছে। আমি আমার কারো উপর বিদ্বেষ তো কখনো ছিল না বলা যাবে না, ছিল, কিন্তু এখন একেবারেই নেই। তবে একা থাকা জরুরি, আমি এটা বুঝতে পারছি। আমার মনে হয়েছে অন্তত সঙ্গী সাথীদেরকে বুঝে শুনে করা উচিত। এবং একা থাকার কিছু মহত্ব, মানে তাৎপর্য আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ধরো তোমার কিছু বন্ধু আছে, ছোটবেলা থেকে তোমাকে চেনে, তুমি তাদের সঙ্গে 18 বছর বয়স পর্যন্ত চলেছ। 18 বছর বয়সের পরে তোমার মনের মধ্যে সমাজ, ধর্ম, রাজনীতি, নানা বিষয় নিয়ে নতুন রকমের চিন্তা এসেছে, যা তোমার 12 বছর বয়সের সাথে মেলে না। তখন তুমি যদি পরিবর্তন হতে চাও বা চেষ্টা করো, তুমি দেখবা যে তোমার বন্ধুরা তোমাকে একটা কথা প্রায়ই বলবে, আরে তুই তুই তো কেমন হয়ে যাচ্ছিস, তুই আগে এরকম ছিলি, আগে তো ভালো ছিলি, এরকম হয়ে যাচ্ছিস কেন, তুই তো এরকম না, তুই তো খারাপ হয়ে যাচ্ছিস। মানে তোমার পরিবর্তনটাকে তারা হতে দেবে না। তোমাকে আমাকে আগে এতদিন ধরে তারা যেভাবে চেনে, তারা সেই পরিচয়ই তোমাকে রাখবে। ধরা যাক আমি 12 বছর বয়সে একটা মেয়েকে আমি শীষ দিয়েছি রাস্তায়, বা 13-14 বছর বয়সে। 21 বছর বয়সে আমি বুঝতে পারলাম দিস ইজ ব্যাড। কারণ নারীর পরিচয়টা, নারীর মূল শক্তিটা হচ্ছে সে মা হতে পারে, তার শরীরের মধ্যে একটা প্রাণ তৈরি হতে পারে প্রকৃতিগতভাবে। এইটাই তার বেসিক পাওয়ার, বেসিক সিগনিফিক্যান্স। তখনই বুঝলাম, না না না, এটা আসলে শীষ দেওয়ার জিনিস না। এটা যে কি একটা জিনিস যাচ্ছে, নো, দিস ইজ নট ইট। এটা আমি 21 বছর বয়সে বুঝতে পারছি, আমার অভিজ্ঞতা দিয়ে আমি আমার ভুলটা বুঝতে পারছি, যে 12 বছর বয়সে যে কাজটা করেছিলাম সেটা ভুল হয়েছে। এখন আমার যারা বন্ধু, যাদের সঙ্গে আমি চলেছি, হয়তো আমরা কেউ অতটা খারাপ ছিলাম না। মানে চলার পথে মানুষ যা করে, সব ছেলেমেয়েরাই করে। আমি এখন ওইটা পরিবর্তন করতে চাচ্ছি, আমি ওটা আর করতে চাচ্ছি না, ওই পরিবেশে আমি যেতে চাচ্ছি না। তখন আমার বন্ধুরা বলবে, তুই অন্যরকম হয়ে গেছিস, ভাব নিচ্ছিস, তুই এই করছিস, একসময় কত কিছু করছি, এখন তুই বিশাল ভাবুক হয়ে গেছিস। নানা রকম কথায় তারা আমাকে পরিবর্তন হতে বাধা দেবে। এই পরিবর্তন হওয়াটা খুবই সহজ যদি একা থাকা যায়। আমি নিজেকে অসংখ্যবার ভেঙে চুরে পরিবর্তন করেছি। যদি অনেক বন্ধুদের সাথে চলতাম, আমার ফ্রেন্ড সার্কেল অনেক বেশি হতো, এটা পারতাম না, সম্ভব ছিল না, হতেই পারতাম না। তাদের মতো করে চলতে হতো, না হলে সমস্যা হতো। অভিমান, কথার খোঁটা, এমনকি এটা অন্য পর্যায়ে চলে যেতে পারতো। মেলা ভাব নিচ্ছে, ওরা ধর, হতে পারে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, যখন অনেক সঙ্গী সাথী থাকে, তো ওখানে আমরা কি করি, কথা বলি, আমাদের চিন্তাগুলোকে কথার মাধ্যমে প্রকাশ করি। তো আমি যখন একা হয়ে গেলাম, করে দিলাম নিজেকে, এই চিন্তা প্রকাশের জায়গাটা বন্ধ হয়ে গেল। কোনো কথা বলার জায়গা নেই। এমনও দিন আছে সারাদিন আমি কারোর সাথে কথা বলিনি, শুধুমাত্র চায়ের দোকানদার ছাড়া, যে 1 কাপ চা দেন, হালকা করে, চিনি কম। এই হচ্ছে আমার সারা দিনের কথা। এটা করতে 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 একটা পর্যায়ে দেখলাম আমার চিন্তাগুলোকে আমি খুব স্পষ্ট করে শুনতে পাই, দেখতে পাই। অনেকে বলে চিন্তাকে দেখা যায় না, আমি বলি চিন্তাকে খুব সুন্দর করে দেখা যায়। যদি তুমি স্থির থাকতে পারো, একা থাকতে পারো, তুমি দেখতে পারবা তোমার চিন্তাগুলোকে, শুনতে পারবা, অ্যানালাইজ করতে পারবা।
আমি আমার প্রত্যেকটা চিন্তাকে আমি দেখতে পারতাম, শুনতে পারতাম খুবই সুন্দরভাবে, ক্লিয়ার। মনে হতো যে আমার সাথে আমার ভিতরে বসে আরেকজন কথা বলছে। এটা আমি কোনোদিন ধরতে পারতাম না যদি সবসময় হইচইয়ের মধ্যে থাকতাম। নিজেকে একা করে দিয়ে, নীরব করে দিয়ে, কথা বলা বন্ধ করে দিয়ে আমি ভেতরের জগতে টের পেয়েছিলাম। এটা আমার একটা অনেক বড় পাওয়া। এগুলো হইচইয়ের মধ্যে থাকলে পাওয়া যায় না। তাহলে যারা তোমার সঙ্গে থাকবে তোমাকে পাগল নাম দেবে। তো ওখান থেকে আমি দেখলাম যে এত সুন্দর সুন্দর চিন্তা আমার মধ্যে, কি করা যায়? এভাবে মানে সৃষ্টি হবে আর ভিতরেই শেষ হবে, কি করা যায়? সব কথা তো সবাইকে বলা যায় না। মানুষের সাথে কথা বলতে গেলে ঝামেলা আছে, সবাই সব কথা শুনতেও পারে না। তো কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এই কি করা যায় করতে করতে আমি লেখালেখি শুরু করলাম। আমার চিন্তাগুলোকে লিখতে শুরু করলাম। সেখান থেকে বলতে শুরু করলাম। আজ থেকে 6 বছর 7 বছর আগের আমি, আমার কথা আর এখনের আমি, চিন্তা কথা অনেক আলাদা। আমি জানি, আমি নিজেকে টের পাই। এতক্ষণ যে কথাগুলো বললাম এর কোনোটাই নিজে কি হয়েছি, কি পেয়েছি এটা বোঝানোর জন্য না। আমি যা বোঝাতে চাচ্ছি, যদি কোনোদিন কেউ এটা দেখে, এই যে আমি ভিডিওগুলো করি, এর বেশিরভাগ উদ্দেশ্য হচ্ছে আজকের 2024 সালের আজকের এই কত আজকে কত তারিখ? 13ই সেপ্টেম্বরের সালে আহমেদ হয়তো 2030 সালে বসে দেখবে 2024 সালে এই সালে কেমন ছিল, কি ভাবতো সে। তখন একটা নিজেকে বিশ্লেষণ করা যাবে। এই কারণে ভিডিওগুলো করা। তারপরে যদি কখনো কেউ দেখে ফেলে, আমার টোটাল ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেখা খুব জরুরি। আমি আমাকে দেখব, এটা খুব জরুরি কাজ। এবং যখনই তুমি তোমাকে কোনো স্বাভাবিক প্রবৃত্তিগুলোকে বাধা দিতে পারো, যদি যে খাবার কম দিছো, নিজের শরীর মন যা চায় তাকে যদি একটু বাধা দাও, বিরতি দাও, যে না তোকে এটা দেবো না, দেখি তুই কি করিস, তখন তোমার মধ্যে তুমি অনেক কিছু আবিষ্কার করতে পারবা। কিন্তু আমরা করি কি, শরীর যা চায় তাই দেই, মন যা চায় তাই করি, রাগ করতে বলে রাগ করি, লাফাতে বলে লাফাই। ফলে সারাটা জীবন অন্ধের মতো চলা হয়ে যায়। কোনো কিছুই বিশ্লেষণ করা হয় না, কোনো কিছুই অনুভব করা হয় না। অনেকটা পুতুলের মতো, যেমন পুতুল তেমন নাচাও, কি একটা গান আছে না? তেমনি নাচি। তো আমাদের শরীর আমাদেরকে হরমোন দিয়ে নাচায়, মন নানা রকম চিন্তাকে গ্রহণ করে, তাই দিয়ে আমরা নাচি। মন কিরকম আসলে? মন হচ্ছে একটা নদীর মাঝখানে চরের মতো। ধরো চরটা আমার, এখানে আমি যদি ওই চরে যদি আমি গাছ নিজের মতো করে না লাগাই, তাহলে ওখানে অনেক কাটা ঝোপে ভরে যাবে। মনও ঠিক তাই। যদি তোমার মনকে তুমি নিজের মতো করে বিশ্লেষণ করে কোন চিন্তাগুলোকে তুমি ওখানে রাখবা, এটা যদি ঠিকঠাক না করো, তোমার মনে এই সব জায়গা থেকে, আশেপাশ থেকে আজে বাজে চিন্তা তোমার মন নিয়ে নেবে। বেশি দূর যেতে হবে না, শুধু ফেসবুকের উদাহরণটাই দাও, তুমি নিতে পারো। যে এই ফেসবুকে স্ক্রল করে কত মিথ্যা খবর, বাজে খবর, দুশ্চিন্তা উদ্রেক করে এরকম খবর তোমার মনের মধ্যে ঢোকে, এবং তোমার মন সেটা খায়, তুমি অসুস্থ হও। তোমার মনের মধ্যে যে কেউ এসে দখল করে নেয় যে কোনো চিন্তা, আর তোমাকে অসুস্থ করে, উদ্ভ্রান্ত করে, অস্থির করে, তোমাকে দিয়ে আলতু ফালতু কাজ করিয়ে নেয়। কেমন হয়ে গেল না? তোমার জমি তোমার কোনো দখলে নেই। মহাত্মা গান্ধী, তার একটা কথা ছিল যে আমার মন কোনো খোলা মাঠ না, যে গরু ছাগল এসে ঘাস খেয়ে যাবে ইচ্ছা মতো। এ কথার মানে হচ্ছে তার মনের মধ্যে ইচ্ছা মতো ঢোকা যায় না, সবকিছু ঢোকে না, তার পারমিশন নিয়ে ঢুকতে হয়। আমাদের মনের উপরও আমাদের সেরকম নিয়ন্ত্রণ থাকা দরকার। মন যেন আমাদেরকে না চালায়। আমাদের কথা মতো মন ফুল ফোটাবে, যে চিন্তা করতে বলবো সেই চিন্তা করবে। তাহলে আমরা অনেকটা সফল।